একটি গণ অভ্যুত্থান, একটি বিপ্লব, এরপর নতুন স্বপ্ন দেখা, মত প্রকাশের বাসনা, স্বাধীনভাবে ভোট দেওয়ার ইচ্ছে পূরণ, সবই তো হলো শান্তিপূর্ণভাবে। বাংলাদেশ এখন সাক্ষী হবে নতুন এক গণতান্ত্রিক যাত্রায়। নতুন সরকার কি পারবে হাজারো মানুষ যারা তাদের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, তাদের রক্তের ঋণ শোধ করতে, তাদের স্বপ্ন পূরণ করতে কি পারবে, নাকি সবই চলবে আগের মতো? এর সব কিছু নিয়ে কথা হবে আজ। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্টার নিউজের বিশেষ আয়োজন ২৬ সরকারের অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে শপথ নিল সরকার, নতুন সরকার। এ বিষয়ে আমরা নতুন সরকারের চাওয়া পাওয়া, চ্যালেঞ্জ, এই বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের অতিথি হিসেবে থাকবেন জনাব রেজাউল করিম রনি, তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং সম্পাদক জবান ম্যাগাজিন। আপনাকে স্বাগত রেজাউল করিম রনি। আমরা শুরুতেই যেতে চাই প্রশ্নে। আমরা বলছিলাম যে নতুন সরকার তো শপথ নিল, এখন শুরুতেই আসলে একটা রাজনীতিতে কি একটা বিভক্তির সুর কি দেখা দিল? আমরা দেখলাম যে ২০০-রও বেশি যে একটা ম্যান্ডেট আছে, বিএনপির আসন আছে, তারা আজকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না। এখন কি তাহলে এই যে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা, কোনো কি সমস্যা হবে? কি মনে করেন আপনি? জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। আপনাকে খুব জরুরি এবং দরকারি একটি প্রশ্ন করেছেন, কিন্তু আপনার প্রশ্নের মধ্যে যে ন্যারেটিভটা আছে, যে বয়ানটা আছে, এই বয়ানটা খুবই প্রবলেমেটিক ইন এ সেন্স। না, আমার এটা শুধু প্রশ্ন, কোনো বয়ান নাই। হ্যাঁ, বয়ান আছে, প্রশ্নটার মধ্যে একটা বয়ান আছে। প্রশ্ন ইটসেলফ অনেক সময় ইন্ডিকেটেড করে প্রশ্নের ভিতর থেকে, প্রশ্নের মধ্যে বয়ান নাই, কিন্তু প্রশ্নের বিহাইন্ড দ্য লাইন যে বয়ানটা ক্যারি করে সেটা হলো যে ধরেই নেওয়া হচ্ছে যে জুলাই সনদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে একটা সরকার গঠন হয়েছে। হ্যাঁ, না, গণপরিষদের শপথ নেওয়ার কোনো সুযোগ কি আছে এই পার্লামেন্টের? কোনো সুযোগ নেই। ডক্টর ইউনূস কেন এই জিনিসটা আমরা ভুল করি, কেন সুযোগ নেই? কারণ হলো যে কোনো সরকার, এর মধ্যে একটা লেজিটিমেসির কোশ্চেন থাকে, শুধু ক্ষমতা নিলে হয় না, এবং সেই ক্ষমতা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে লেজিট হয়, বৈধ হয় একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে, একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তো এই বিগত সরকার, যেটা ইউনূসের সরকার, একটা গণঅভ্যুত্থানের পরে গঠিত হয়েছিল, সেই সরকার সাংবিধানিক ছিল কি না? উত্তর হলো হ্যাঁ, সাংবিধানিক ছিল। 106-এর আন্ডারে সেই সরকার গঠিত হয়েছিল এবং গণঅভ্যুত্থানের ম্যান্ডেট দুইটার, শুধু গণঅভ্যুত্থানে গঠিত হয়নি। শুধু গণঅভ্যুত্থানে গঠিত হলে সাথে সাথে সরকার ফর্ম করার সাথে সাথে মধ্যরাতে তার আদালতের কাছে যেতে হইতো না। তার মানে একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হয় একটা সরকারকে, রাইট? সেটা দেশ হয়ে যাওয়ার পরে, দেশ যখন হয় তখন তো অন্য ব্যাপার, সেটা একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে হয়, বা টেবিলে বসে ভারত পাকিস্তান যেভাবে ভাগ হয়েছে। হ্যাঁ, কিন্তু ভারত পাকিস্তান ভাগের সেটা সাংবিধানিক বিতর্ক কিন্তু শুরু হয়েছিল আপনার ব্রিটিশ আমল থেকে, 1930 সাল থেকে। 1935 সালের ইন্ডিয়া অ্যাক্ট এবং পরবর্তী সময়ে ভারতের সংবিধান যদি আপনি একসাথে পড়েন, দেখবেন ইন্ডিয়া অ্যাক্টের 70% জিনিস ইনকর্পোরেট করা হয়েছিল ভারতের সংবিধানে, 70% জিনিস। যাই হোক, তো ফলে আপনার প্রত্যেকটার ডেমোক্রেটিক পদ্ধতিতে একটা সাংবিধানিক ধারাবাহিকতা থাকে। এখন এই যে সংবিধানের আলোকে গত সরকার গঠিত হয়েছিল এবং এই সরকার তার মানে এই সাংবিধানিক ধারাবাহিকতা কন্টিনিউ করবে, ফলে এই যে আমরা যে সংবিধানের কাঠামোর মধ্যে আছি, এখানে গণপরিষদের ওথ নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু গণপরিষদ লাগবে। গণপরিষদ মানে কি? সংবিধান সংস্কার পরিষদ। গণপরিষদ বলে কোনো কিছু ইয়ার মধ্যেও নাই, এই জুলাই সংস্কারের মধ্যেও নেই। আসলে হলো সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাবনা। ফলে এটা আমরা গুলায় ফেলি। ফলে সংবিধান এই প্রস্তাবনা কে উত্থাপন করবে? পার্লামেন্ট। ফলে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। এবং প্র্যাকটিসের কারণে পার্লামেন্ট, এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে এটা একটা সুবিধা এবং অসুবিধা হলো যে এইটা অলওয়েজ পার্লামেন্ট সভারেন্টি, পার্লামেন্টের সভারেন্টি মাইনে ডেমোক্রেসি ফাংশন করে। তাহলে যেহেতু বিএনপি কতটা আসন পাইছে এইটা একদমই ইললজিক্যাল আলাম, এটার সাথে এর কোনো সম্পর্ক নেই। বিএনপি যদি 151টা আসনও পাইতো তাহলে বিএনপিকে এটাই করতে হইতো, এটার সাথে মেজরিটির কোনো সম্পর্ক নেই। পার্লামেন্টের ডেমোক্রেসি যদি আপনি মিল করেন, তাহলে পার্লামেন্ট রিস্টোর হবে। পার্লামেন্ট রিস্টোর হয়ে এই সংবিধানের ভেতরে সংবিধান সংস্কারের প্রভিশন আগে ইনকর্পোরেট করে দেন সংবিধান সংস্কার কমিশনের আপনি বলেন যে যদি শপথ নেওয়ার ব্যাপার থাকে, বা শপথ না নিয়েও যদি, যেহেতু বলা হয়েছে যে এই পার্লামেন্টের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদ বা কমিটি গঠন করবে, ফলে আমি মনে করি এখানে এই শপথ হয়ে যাওয়ার পরে, মানে জুলাই সনদ যেভাবে তারা স্বাক্ষর করেছে, তাতে করে আলাদা করে সংবিধান সংস্কারের জন্য কোনো শপথ নেওয়ার প্রয়োজন নাই। কারণ হলো পার্লামেন্ট সার্বভৌম, এবং সার্বভৌম পার্লামেন্ট
গঠিত করছে যারা, তারা আগেই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং হা না ভোটও এখানে কোনো ব্যাপার না। যদি না সর্বোচ্চ বিজয়ী হইতো তাতেও কোনো সমস্যা নেই, কারণ যেভাবে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট সব দলে দিয়েছে, বিএনপি জামাত কম বেশি আছে নোট অফ ডিসেন্টের। ফলে এখানে নির্বাচনের আগে আমরা রাজনীতিবাদ দিয়ে অনেক ন্যারেটিভ হইতে দেখছি, সেইখানে একই রকম ন্যারেটিভ এখন যে জুলাই আকাঙ্ক্ষা ধূলিচ্ছাত হয়ে গেছে। জুলাই আকাঙ্ক্ষার প্রধান আকাঙ্ক্ষা হলো একটা স্টেবল দেশ, মানবিক মর্যাদা এনশিওর করা, দল যার যার রাষ্ট্রসভার। তো দল যার যার রাষ্ট্রসভার হলে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যেটা পার্লামেন্টের সভারেন্টি কায়েম করা হলো প্রথম দায়িত্ব। তো পার্লামেন্টের সভারেন্টি কায়েম করলে যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হয় এবং এই সাংবিধানিক কাঠামোতে সংবিধান সংস্কার, গণপরিষদ এই টাইপের কোনো কিছুর শপথ নেওয়ার সুযোগ নাই। কিন্তু কিছু কিছু আইনজ্ঞরা বলছেন যে যেহেতু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সুতরাং এটাও তো এইটার বাস্তবায়নে তো এই সরকারের একটা বড় ম্যান্ডেট হয়ে থাকবে সামনে, বা বাস্তবায়নযোগ্য এজেন্ডা হয়ে থাকবে সামনে। এক্ষেত্রে তারা আসলে জুলাই সনদের বা হচ্ছে যে যেখানে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিলেন, সেখানে একটা ছিল যে এই সংবিধান সংস্কার পরিষদ তারাও শুরুতে এমপি হওয়ার সাথে সাথেই তারা একটা শপথ নিতে পারেন এবং সেখানে শপথ এবং শপথপাঠ পরিচালনার একটা বিধানও সেখানে যুক্ত ছিল, যে এখানে বলছে যে নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করিবেন এবং শপথপত্রে স্বাক্ষর দান করিবেন। না, এখন একটা বিশ্লেষণের জায়গা তৈরি হয় যে আসলে এটা কোনটা, এটা হলো জুলাই সনদে। জি জুলাই সনদ এটা রেটিফাই করবে কে? পার্লামেন্ট আছে এখন, নতুন গঠিত হলো। হ্যাঁ, তো পার্লামেন্ট না গঠিত হলে তারা শপথ নেবে কিভাবে? পার্লামেন্ট গঠিত হওয়ার পরে এটার আগে এই যে জুলাই সনদটা, এই জুলাই সনদটাও তো ডিপেন্ড করে পার্লামেন্টের উপরে। তো পার্লামেন্টকে সুপারসিড করে জুলাই গণপরিষদের মানে জুলাই সনদ এটা তো আপনি এক্সিকিউট করতে পারবেন না, তাই না? তাহলে পার্লামেন্ট সবাই এই জিনিসটা আমরা বুঝতেছি না যে দেখেন এখানে আপনি যে পয়েন্টটা বললেন এটা তো জুলাই সনদের ব্যাপারে বলা হয়েছে, শুধু কি আপনার সংবিধান সংস্কার এন্টার জুলাই সনদের আপনার বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়ন হা ভোট না ভোট গুরুত্বপূর্ণ না, কারণ আপনি আগেই তো স্বাক্ষর করেছেন এবং যে দলগুলো স্বাক্ষর করেছে তারই একটা তো সরকার গঠন করেছে, তাই না? ফলে এখানে যদি নাও জয়যুক্ত হতো আপনার এটা বাস্তবায়ন করা ছাড়া কোনো পথ নেই, কারণ আপনি আগেই জাতির কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। ফলে হা না ভোট এখানে ইস্যুই না, 1 নাম্বার। 2 নাম্বার হলো যেখানে আপনি এই পয়েন্টটা খুবই ভালো, তো যেহেতু পার্লামেন্ট ছাড়া এই গণভোট হোক বা জুলাই সনদেরই ভাগ্য নির্ধারণ করতে পারবেন না আপনি। সো আপনি কিভাবে আগেই সংবিধান সংস্কারের শপথের পথাটা শোনেন? একটা হলো এটা হলো লিগ্যাল, আর এটা হলো পলিটিক্যাল প্রবলেম। পলিটিক্যাল পাওয়ার, এখানে একটা হলো পাওয়ার কিভাবে কনস্টিটিউট হয় এই ব্যাপারটা আমরা বুঝি না, এটা আইনি বুদ্ধি দেখালে উকিল হইলে বোঝা যায় না। এটার জন্য পলিটিক্যাল থিঙ্কার দরকার। আমাদের দেশে পলিটিক্যাল থিঙ্কিংয়ের অবস্থা খুবই বাজে, খুবই নাজুক, যে কারণে আওয়ামী লীগের মানুষ রাজনীতি মনে করে। সো পলিটিক্যাল থিঙ্কিং কি? এটা হলো কনস্টিটিউট পাওয়ার, যেটা ক্ষমতা কিভাবে ইমার্জ হয়, ক্ষমতা কিভাবে লেজিট হয়, ক্ষমতা কিভাবে বৈধ হয় ক্ষমতা বৈধ হয় যেই কারণে তার মধ্যে একটা যেটাকে বলে আপনার কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ একটা আছে, আর একটা হলো বিপ্লবী অ্যাপ্রোচ। সো আমরা এখানে যেটা দেখতেছি এটা একটা অ্যানার্কিস্ট বিপ্লবী অ্যাপ্রোচ দেখতেছি। এখানে কোনো বিপ্লব হয় না, এটা হয়েছে একটা গণ অভ্যুত্থান। দ্যাটস দ্য ফার্স্ট মিস্টেক। আমরা এটাকে বিপ্লব আকারে রিড করি। আপনি জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি, মিলিটারি কোনো কিছুর কোনো পরিবর্তন হয়নি, কোনো কিছুর উপর বিপ্লবী সংস্থা বা এগুলোর কোনো এখতিয়ার কায়েম হয়নি, এগুলো অ্যাজ ইট ইজ ছিল। তো ফলে করছেন আপনি গণ অভ্যুত্থান, এখন বিপ্লবী ফলাফল আশা করে লাভ আছে? এই কারণে কন্ট্রাডিকশন প্রত্যেকটা পদে পদে হচ্ছে। শাসন বিচারে যারাই ছিল তাদেরকে নিয়েই তো এখন বিএনপি সরকার চালাতে হবে। কোনটা? মানে শাসন এবং বিচার বিভাগে আপনিই তো বলছেন যে কোনো কিছু অনেকের চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, সেটা নিয়েই সামনের সরকার চালাতে হবে। চালানোর মধ্যে সামনের সরকারের যে ব্যর্থতাগুলো ছিল সেখান থেকে সে উত্তরণ ঘটাবে কোথায়? সে একটা স্বচ্ছতা আইন করবে জবাবদিহিতা, জনগণের কাছে জবাবদিহিতা। যেমন ধরেন আপনার একটা আলাদা মতাদর্শ, আমার একটা আলাদা মতাদর্শ, কিন্তু আপনি যখন একটা রাষ্ট্রের দায়িত্বে পাচ্ছেন এবং জনগণের ভোটে নির্বাচিত একটা সরকারের তরফ থেকে আপনি দায়িত্ব পালন করছেন, জনগণের কাছে আপনি যখন জবাবদিহি করতে বাধ্য, তখন কিন্তু পুরা ব্যাপারটাই আলাদা। কারণ আলাদা হইতে বাধ্য, না হইলে জনগণ আপনাকে অ্যাকাউন্টেবল করবে। কারণ আগামীতে এই সরকার চিরদিনের মধ্যে গঠিত হয়নি, তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জনগণ যদি মনে করে যে এই জায়গায় সমস্যা করতেছে, সে ম্যান্ডেট উঠাই নেবে। জনগণ ম্যান্ডেট উঠাই নিলে কি হয় আমরা তো দেখছি। একটা বিশ্লেষণের সুযোগ আছে কিনা আসলে আমরা দেখলাম যে বিএনপি তারা দলীয় সিদ্ধান্তে তারা এটা, এবং সাংবিধানিক আপনি যেমনটি বলছেন বিএনপিরও একই মতামত যে তারা এইরকমই সাংবিধানিক কিছু বিধিবিধান দেখিয়ে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না। অন্যদিকে আমরা দেখলাম যে বিরোধী দল যারা জামাত, এনসিপি তারাও নিয়েছেন।
যদিও তারা এই শপথ নেয়ার কিছুক্ষণ আগে তারা বলেছিলেন যে তারা নেবেন না, সংবাদ মাধ্যম বা গণমাধ্যম মারফত আমরা জেনেছি, তারই ঠিক মিনিট 30 পর তারা আবার নিলেনও। এখন এই বিশ্লেষণ করার সুযোগ আছে কিনা, এইটা কি আবার সরকারি দল বা বিরোধী দলের মধ্যে কোনো আসলে কোনো ঝামেলা? অবশ্যই ঝামেলা তৈরি করবে না। সরকারি দল এবং বিরোধী দল দুইটা যে আলাদা, দুইটার পজিশন যে আলাদা, দুইটা যে আলাদা রাজনীতি করে, এটা তারই ইন্ডিকেট। ফলে তারা যদি 30 মিনিট আগে এই ধরনের বক্তব্য না দিত তাহলে ভালো হইতো। তারা এর আগেও পিআরের বিষয়ে বক্তব্য দিছিল, জুলাই সনদের আইনি ভিত্তি না হইলে তারা স্বাক্ষর করবে না, এগুলো তারা বলছিল। তো বলার পরে তারা তো স্বাক্ষর করেছে, এটা না দিলে ভালো হইতো। দেওয়ার পরে যেটা হয় কি, যে আপনি যখন এই কথা আধা ঘন্টা আপনি বললেন, আধা ঘন্টা আগে আপনি এই কথাটা বললেন একটা দল, বিরোধী দল, তারপর আধা ঘন্টা পরে ঠিক তার উল্টা কাজটা করলেন, তাতে করে জনগণ আপনাকে সিরিয়াসলি নেয় না, মানে আপনার পজিশনটা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না। ফলে আপনি যদি মিন করতেন তাহলে আপনি স্ট্রিক্ট থাকতেন। তো আপনি যদি স্ট্রিক্ট থাকলেন না, ফলে এটা নিয়ে আলাপ করার কিছু আছে বলে আমি মনে করি না। এখানে বিশ্লেষণ মানে জনগণ বুঝা গেছে আর কি, যা বোঝার আর কি। কেমন হলো এই সরকারের মন্ত্রিসভা, কি বলবেন? মন্ত্রিসভা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি সব জায়গায় খুব সন্তুষ্ট এটা বলবো না। কতগুলো জায়গায় মানে বিতর্কের সুযোগ আছে, বিতর্ক হবে, হয়তো বিতর্ক হওয়াটা স্বাভাবিক। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে পররাষ্ট্র সারপ্রাইজ আছে ডেফিনেটলি, সব জায়গায় না, পররাষ্ট্রের জায়গায় সারপ্রাইজ আছে। পররাষ্ট্র জায়গায় সারপ্রাইজটা হলো আমরা বিগত সরকারের আপনার উপদেষ্টা শুধু না, নিরাপত্তা প্রধান খলিলুর রহমানকে এখানে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখছি, যেটা সারপ্রাইজিং, কারো কারোর জন্য শকিং। অবাক হয়েছেন আপনি? অবাক হয়েছেন? আমি অবাক হই নাই। আচ্ছা, কেন অবাক হই নাই এইটা আমি পরে জানার চেষ্টা করলাম, এটা কেন। কারণ খলিলুর রহমান সাহেব জামাতের লোক, তারপরে হইলো সে নির্বাচন বিরোধী, নির্বাচন ঠেকানোর লোক, হ্যাঁ, আপনার গুপ্ত ক্ষমতার ভিতরের ক্ষমতার লোক, এই ধরনের এবং যারা আমাদের বিদেশ থেকে অনেক ধরনের ভিডিও অ্যাক্টিভিজম করে, ব্লগিং করেন, তারা খলিলুর রহমানকে খুবই পটেনশিয়াল ইম্পর্টেন্ট ব্যক্তি, মানে জানু ব্যক্তি হিসেবে এখানে ইন্ট্রোডিউস করাইছিল, এবং তাদের এক ধরনের খলিলুর সাহেবকে কেন্দ্র করে এক ধরনের মিথ তৈরি করা হয়েছিল। তো ফলে আমি যদি তাদের বক্তব্য সত্য ধরে নেই, তাহলে খলিলুর সাহেব হওয়ার মধ্যে দিয়ে জামাতকে খুশি করা হয়েছে, এটা একটা। কারণ বিএনপি খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রীকে জামাতকে খুশি করার দায়িত্ব নিল, খারাপ না, ভালো, ওয়েলকাম জানানো উচিত জামাতের। হ্যাঁ, তো খুবই একটা ইন্টারেস্টিং ফেনোমেনা আকারে এটা হাজির হয়েছে। এবং আরও কতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বিতর্ক বলতে অসন্তোষ আছে, দলের ভিতরেও কথা আছে, দলের ভিতরে লোকজন সোশ্যাল মিডিয়াতে অলরেডি নানা রকম সমালোচনা। আমরা সেই বিষয় নিয়ে আমরা আসবো। আমরা আসলে দল না, আমরা আপনার ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিলাম যে কেমন হলো মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা। গুরুত্ব একটা শেষ করে, একদিক থেকে ভালো হয়েছে যে ছোট মন্ত্রী পরিষদ গঠনের, এটা আপনার ধরেন যে এতে করে হয় কি, আপনার জবাবদিহিতা এনশিওর করা সহজ হয়, তুলনামূলক সহজ। বিশাল, আমরা হাসিনার আমলে দেখছি বিশাল মন্ত্রিসভা, হ্যাঁ, এবং সেটার কোনো ইম্প্যাক্ট ওরকম আমরা দেখি নাই। সো মন্ত্রিসভা ছোট করা হয়েছে, এটা সাধুবাদযোগ্য। আর একটা হলো যে আসলে বাংলাদেশে মানে যারা আপনার, আমরা চাই কি, যারা মন্ত্রী হবে বা সরকারের দায়িত্ব নেবে, দায়িত্ব নেওয়ার পরে সে তো আর বিএনপির কেউ না, মানে বিএনপি দল থেকে তারা রাজনীতি করে ক্ষমতায়, তারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে। ফলে ওই দায়িত্বের জায়গা থেকে, ওই দলীয় বাইরের জায়গা থেকে, জাতীয় স্বার্থের জায়গা থেকে ফাংশন কতখানি করে, এটা আমরা আসবো আবার কাছে, আপনার কাছে রেজাল্ট করেন রনি। দর্শক, আমাদের এই মুহূর্তে আমাদের সাথে এই 26-এর সরকার এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন, যার যোগ দেওয়ার আসলে কথা ছিল এস এম সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে স্বাগত সাইফ। একটু জানতে চাই সাইফ ভাই, যে আমরা শুরুতেই কথা বলছিলাম যে আজকের দিনের একটা বড় খবর, সেটা হচ্ছে বিএনপি তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না। মাঝে একটা অনানুষ্ঠানিক ঘোষণা ছিল বিরোধী দলের পক্ষ থেকে, এনসিপি জামাতের পক্ষ থেকে, যে তারাও এই অবস্থায় তারা শপথই নেবেন না, পরে আবার তারা নিলেন। এখন আপনি আসলে বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এই ঘটনাটি? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজকের যে ঘটনা, বহুল একটি দিন আমরা পার করলাম, সেখানে অনেক ঘটনাই তো ঘটেছে। তো সেখানে মূলত মানে সংবিধান সংস্কারের পরিষদের যেই শপথ, সেটা তো আসলে বিএনপি নেয়নি, এবং আমাদের জায়গা থেকে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং জনরায়ের যেই প্রতি যে সম্মান, সেটার প্রদর্শন করেই মূলত আসলে দুটি বিষয়ে কিন্তু আমরা শপথ নিয়েছি। এখানে একটি বিষয়ের উপরে কিন্তু শপথ নেওয়া হয়নি। তো আমাদের 11 দলীয় ঐক্য জোট এবং এনসিপি আলাদাভাবে আমাদের যে 6 জন এমপি হয়েছেন,
তারা কিন্তু এই দুটি বিষয় শপথ গ্রহণ করেছেন। তারা যেই জটিলতার কথাগুলো বলছিলেন আমাদের সালাউদ্দিন সাহেব, তো সেই জটিলতাগুলো যে আসলে কতটুকু আছে বা কতটুকু নেই, সেটার একটা উত্তর বা সেটার একটা অবস্থান আমার মনে হয়েছে আজকে আমাদের যেই জোট থেকে নেওয়া হয়েছে সেটার একটা উত্তর ছিল। এবং এখানে আমার সাংবিধানিক কোনো জটিলতার দিক আমি দেখছি না, কারণ যদি সাংবিধানিক জটিলতা থাকে তাহলে তো ভাই এখন আমার ইলেকশনের এই 26-এর সরকারি হওয়ার কথা না, এটা 29-এর সরকার হওয়ার কথা। তো সালাউদ্দিন সাহেব সংবিধান নিয়ে অনেক জ্ঞানী, এই সংবিধানের অনেক লুপহোল থেকে তিনি অনেক যুক্তিতর্ক দিয়ে, এটা ঐক্যমত্য কমিশনে আমরা দেখেছি এই কাজগুলো তিনি করতেন। ব্যাপারটা আসলে তার সদিচ্ছার ব্যাপার। এখন তিনি জুলাইকে কতটুকু ধারণ করে, জুলাইয়ের আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন চায়, অথবা তিনি কি আসলে সংস্কার বা পরিবর্তনটা চায় কিনা, সেটা আসলে জাতি আজকে উত্তর পেয়ে গেছে। কিন্তু একটা বিষয় কিছুক্ষণ আগে রেজাউল করিম রনিও বলছিলেন যে আসলে জুলাই তারা আইনি ব্যাখ্যা দিতে চাচ্ছেন আর কি, এমনকি সালাউদ্দিন সাহেবও বলেছেন যে আসলে তারা একটা আগে সংসদে যাবেন, সংসদ হচ্ছে জুলাই সনদ এবং গণভোটের রায় যেটি, সেটা আসলে সবার সামনে আনবে এবং পর্যায়ক্রমে সেটা আস্তে আস্তে বাস্তবায়ন হবে, পরিষদ গঠন হবে, এটা হবে সেটা হবে। আপনারা আসলে এই বিষয়টিকে জুলাই সনদ এবং জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই আন্দোলনের স্পিরিট বা সংস্কারের যে দাবি সেটাকে আসলে বলছেন যে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে, তারা আসলে মানছে না, শুরুতেই তারা আসলে বা গোড়ায় গলদ করছে বিএনপি, এমন মন্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ইয়ের কাছ থেকে আমরা দেখছি। আসলে ব্যাপারটা কি? দেখেন, আমি তো বললাম যে আপনি যদি সংবিধান মেনে সবকিছু এখন করতে চান, সে অনুযায়ী হচ্ছে যে আপনার 29 সালে মানে একটা নির্বাচন হওয়ার কথা এবং হাসিনা সরকার এখনো অটুটভাবে তার থাকার কথা। যেহেতু মধ্যবর্তী সময়ে একটা জুলাই গণঅভ্যুত্থান হয়েছে এবং সেটা কোনো সংবিধান মেনে হয়নি, এবং পরবর্তী সময়ে যে পরিবর্তনগুলোর কথাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটা সাংবিধানিক ভিত্তির এবং আইনি ভিত্তির প্রণয়ন করেই কিন্তু এই জায়গাটা করা হয়েছে, এবং গণভোটের মাধ্যমে যখন জনরায় দিয়েছে এখানে, তো তার মাধ্যমে কিন্তু এই সাংবিধানিক ভিত্তি বা আইনি ভিত্তিটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে এখন সালাউদ্দিন সাহেব বা বিএনপি যে জটিলতাগুলো দেখাচ্ছে সেটা আসলে তাদের সেই সদিচ্ছাটার অভাব, যে তারা আসলে চাচ্ছে না যে আসলে সংস্কার বা নতুন করে যেই পরিবর্তনের কথা বা আকাঙ্ক্ষা জুলাইয়ের থেকে মানুষের মধ্যে জন্ম নিয়েছে বা তৈরি হয়েছে, এবং এত বড় সংখ্যায় জনগণ যে রায়টা দিয়েছে সেটাকে আসলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আপনাদের দলীয় একটা দিক ছোট্ট করে জানতে চাই, শুরুতে সিদ্ধান্ত নেওয়া হলো অনানুষ্ঠানিকভাবে যে আমরা শপথ নিব না, পরবর্তীতে আবার সংবিধান পরিষদ সদস্য, সংস্কার পরিষদ সদস্য এবং এমপি শপথ আসলে নেওয়া হলো। কি জানাতে চাইলেন আসলে? আমি তো এটা প্রথমে উত্তর দিয়েছি, জি, জনগণের আকাঙ্ক্ষা এবং রায়ের প্রতি সম্মান রাখার জন্য এটা গ্রহণ করা হয়েছে। সরকারি দল কারণ আমরা তো নিশ্চয়ই মানে বিএনপির প্রতি আমাদের কমিটমেন্টটা নেই, আমাদের তো জনগণের প্রতি কমিটমেন্ট। জি অবশ্যই। তাহলে কি হতে যাচ্ছে রেজাউল করিম রনি? বিরোধী দলের পক্ষ থেকে এটা না, এখানে সাইফের আলোচনা নেওয়া হলো কিন্তু সরকারি দল নিল না, সেটা হলো যে জুলাই আকাঙ্ক্ষা। জুলাই আকাঙ্ক্ষা সাইফের দল এনসিপি যেভাবে ধারণ করে, জামাত ইসলাম যেভাবে ধারণ করে, বিএনপি সেভাবে ধারণ করে না, একটা সাধারণ মানুষ সেভাবে ধারণ করে না, অন্য বামপন্থী যারা এখানে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা সেভাবে ধারণ করে না। জুলাইয়ের আকাঙ্ক্ষার একটা তারতম্য আছে, মাত্রা ভেদ আছে, এইটা কিন্তু এই আলোচনায় উঠে আসছে। জুলাই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সাইফের আকাঙ্ক্ষা বা এনসিপির আকাঙ্ক্ষা বা জামাতের আকাঙ্ক্ষা আর বিএনপির আকাঙ্ক্ষা বা অন্যান্য দলের আকাঙ্ক্ষা এক না হইলেই সেটাকে আমরা জুলাই বিরোধী বললে এই যে হরে ধরে যে আমরা আলাদা করে ফেলি, এটা মনে হয় ঠিক নেই। প্রশ্নটা বুঝতে হবে তাহলে কোথায় আলাদা। সেও তো জুলাইয়ের শক্তি, আমরাও তো জুলাইয়ের শক্তি, তোমরাও তো জুলাইয়ের শক্তি, ওরাও তো জুলাইয়ের শক্তি। তাহলে এই যে আলাদা হচ্ছে, এখানে রাজনীতি আছে, এখানে কোনো সায়েন্স নেই। রাজনীতিটা কি? রাজনীতি হলো যেটা বললাম, আপনি চাচ্ছেন একটা বৈপ্লবিক পদ্ধতিতে পরিবর্তন, আর এরা চাচ্ছে একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে পরিবর্তন। এবং ডেমোক্রেটিক পদ্ধতিতে পরিবর্তনটা কিভাবে হয় দেখেন, এখানে অনেক সুন্দর লিগ্যাল, আমি কিন্তু লিগ্যাল যুক্তি দিচ্ছি না। আপনি যেহেতু সাইফ মুস্তাফিজকে কোট করলেন, সাইফ মুস্তাফিজের বক্তব্য হচ্ছে তাহলে কি গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলন কি কোনো ডেমোক্রেসি বা হচ্ছে গণতন্ত্র মেনে হয়েছিল বা সংবিধান মেনে হয়েছিল? কোনো গণ অভ্যুত্থান সংবিধান মেনে গণতন্ত্র মেনে হয় না, কিন্তু গণ অভ্যুত্থানের সরকার কিন্তু সংবিধান মেনে হয়েছিল, এটা মাথায় রাখতে হবে।
কেন সংবিধান মেনে হয়েছিল তাহলে? তাহলে গণ অভ্যুত্থানের সর্বদলের ম্যান্ডেটই তো যথেষ্ট ছিল, মধ্যরাতে তার কেন কোর্টে যাইতে হইলো? এখানে সায়েন্স লুকায় আছে। সায়েন্স হলো এটাই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এটা কোনো থিওরি না, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। এবং তার লিগ্যালিটি, তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা, সেইটা তৈরি হয় কিসের বেসিসে? সেটা তৈরি হয় একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে। আমি এটা বারবার বলছি। দেখেন ভারত পাকিস্তান এটা তো কোনো যুদ্ধ করে স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে তো টেবিলে বৈশা, এবং একটা ত্রুটিপূর্ণ দেশ ভাগ হয়েছে। সেইটার সাংবিধানিক আপনার কাঠামোটা কিসের জানেন? ইন্ডিয়ান অ্যাক্ট 1935 সালে যেটা করা হয়েছিল, সেটা আপনার আগেও আলোচনা, সেটা 35 সালের যে ইন্ডিয়ান অ্যাক্ট, সেইটা 70 ভাগ 50 ভাগ ভারত এবং পাকিস্তান অ্যাডাপ্ট করছে তাদের স্বাধীন দেশের কনস্টিটিউশন আপনার প্রণয়ন করতে গিয়ে। একই সাথে আপনি বাংলাদেশের আপনার 72 সালে যে সংবিধান, ত্রুটিপূর্ণ সংবিধান, যেটা বাংলা ভাষা নিয়ে হক কথা যদি আপনি দেখেন, সেখানে শেখ মুজিব যেভাবে একতরফাভাবে সংবিধান প্রণয়ন করছে, এই সংবিধানটা এই সংবিধানকে আমরা কি বলতাম, হাসিনা না বলে সাংবিধানিক ফ্যাসিবাদ। এটার পরিবর্তন লাগবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকলে সে বুঝতে হবে সে গণতন্ত্র বোঝে না, ডেফিনেটলি লাগবে। এখন এই পরিবর্তন আপনি কীভাবে করবেন? এনসিপি যেভাবে চাচ্ছে গণভোট, এবং এর আলোকে আমি শুরুর থেকে বলছিলাম যে গণভোটের আলাপটা হলো একটা অদরকারি ফালতু আলাপ। আলোচনা হবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নিয়ে। সেখানে গণভোটে ঢোকানো হয়েছে জুলাই সনদকে সামনে রেখে। এখানে আমাদের টোটাল সাংবিধানিক যে আকাঙ্ক্ষা ছিল, এটা আমার শুরুর দিনের পজিশন ছিল, সেইটাকে আমরা শুরুতেই আমরা আন্ডারমাইন তার মানে আপনি বলছেন সংসদে গিয়ে বিএনপি জুলাই সনদ বলে বা হচ্ছে এই সংস্কারের যে পন্থাটা তারা আস্তে আস্তে না, আমি কেন শেষ পর্যায়ক্রমে করবে, কেন করবে? জুলাই সনদে তারা যেভাবে স্বাক্ষর করেছে এবং জুলাই সনদের যে প্রজ্ঞাপন, এই দুটো কিন্তু এক জিনিস না। সরকার যে প্রজ্ঞাপন জারি করছে তাতে কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট নাই। ফলে প্রজ্ঞাপনটা হলো সরকারের দিক থেকে লিগ্যাল ডকুমেন্ট, কিন্তু প্রবলেমটা তো লিগ্যাল না, প্রবলেমটা হলো পলিটিক্যাল। সংস্কার লাগবে, এটা কি পলিটিক্যাল সমস্যা নাকি লিগ্যাল সমস্যা? এটা যে কেউ বলবে এটা পলিটিক্যাল সমস্যা। সংস্কারের ব্যাপারটা হলো রাজনৈতিক, কিন্তু এর প্রক্রিয়াটা, এর লিগ্যালিটিটা, এর বৈধতাটা আইনি। ফলে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে নোট অফ ডিসেন্টের কথা নাই, যেটা নিয়ে বিএনপি ওই সময় প্রতিবাদ করছিল, আপনার উচ্চস্বরে আপনার জানাইছিল, প্রতিবাদও জানিয়েছিল এবং আপত্তি তুলেছিল। কিন্তু সেটা সমস্যা না। কিন্তু যেই আমরা যে স্বাক্ষর করেছি যে অনুষ্ঠানে, যে বইটা আপনি দেখবেন, সেখানে যে 84টা যে সংস্কার প্রস্তাব এবং তাতে নোট অফ ডিসেন্ট সহ যেভাবে স্বাক্ষর হয়েছে, সমস্ত দলের নোট অফ ডিসেন্ট যেভাবে উল্লেখ করা হয়েছে, বিএনপি অন্যান্য দল সহ, এবং এনসিপি তো সেখানে স্বাক্ষর করেনি, পরে আজকে করলো তারা। ফলে সব মিলে আমি পুরো প্রক্রিয়ার মধ্যে বলছি যে জুলাইয়ের ব্যাপারে, জুলাইকে বাস্তবায়ন করার ব্যাপারে বা জুলাইয়ের অঙ্গীকারের ব্যাপারে দলগুলোর পজিশন সবার একরকম না। আচ্ছা, দলগুলোর পজিশনের পার্থক্য আছে, তারতম্য আছে। এই পার্থক্যটার মধ্যে আমরা দেখব যে কোন পার্থক্যটা বেসিক্যালি জুলাইয়ের দায়িত্বটা নিচ্ছে। জুলাইয়ের আমি বলতে পারি যে আমি জুলাই চেতনার অনেক বড় ধারক, বা আমি জুলাইয়ের একমাত্র ঠিকাদার, বাকি সব গাদ্দার, এভাবে আমি ভাগ করতে পারি। কিন্তু মূল ব্যাপারটা আমরা দেখব কে দায়িত্বটা নিচ্ছে। দায়িত্বটা কি? একটা স্টেবল বাংলাদেশ, মানবিক মর্যাদা নিশ্চিত করা, নাগরিক অধিকার নিশ্চিত করা, এবং শহীদদের মর্যাদা। শুধু এই প্রসঙ্গটা আমি আপনাকে বলি, আপনি আমাদেরকে বলেছিলেন জুলাই, আরেকটা জিনিস অ্যাড করি, জুলাই এই 30-31 দিনে কি শুধু মানুষ মারা গেছে, শহীদ হয়েছে? 15 বছরে বিএনপিতে লক্ষ লক্ষ নির্যাতিত লোক পাবেন যারা সন্ন্যাসী হয়ে গেছে, নির্যাতন সহ্য করতে না। এটা আসলে শুধু বিএনপি না, আমি নিশ্চিত সব দলেরও হয়েছিল। আমি নির্দলীয় নাগরিক পাবেন যার সরকারের অন্যায় আচরণের প্রতিবাদ করার কারণে তার পরিবার, তার উপর যে পরিমাণ অত্যাচার নেমে এসেছে, তার জীবনের সমস্ত মোহ কেটে গেছে, চলে গেছে। আরো প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরবো, আপনারা থাকুন আমার সাথে। দর্শক, আপনারা দেখছেন 26শে সরকার। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাইবার, কিছুক্ষণ পরে ফিরছি আমরা। দর্শক, আরো একবার স্বাগত। আপনারা দেখছেন 26শে সরকার অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম এই সরকার গঠন নিয়ে, নতুন সরকারের শপথ নিয়ে, নতুন সরকারের সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে। আমাদের সাথে আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান ম্যাগাজিন। আমাদের সাথে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। সাইফ মুস্তাফিজ, একটু জানতে চাই, আজকে শপথ হলো, আপনি দেখলেন, কেমন লাগলো? আপনি কি কোনো চমক দেখলেন বা কোনো বিষয়ে সারপ্রাইজ? একটু আগেও রেজাল্ট করিম রনি বলছিল সে খুব সারপ্রাইজ হয়েছে একটা বিষয়ে। যাই হোক, আপনি কি বলবেন? আমার তো খুব ভালো লাগছে, মানে এত দারুণ মন্ত্রিসভা, মানে আমরা যেটা বিরোধী দলের রাজনীতি এখন করব, আমাদের জন্য রাজনীতি একটু বেশ সহজ করে দিছে। কেন? কারণ এরকম অনেক চমক আমরা দেখছি যে আসলে তারা কিভাবে মন্ত্রিসভায় মানে স্থান পেয়েছে, সেটাই একটা আশ্চর্যের বিষয়। এবং আমি মনে করি যে বিএনপিতে আরো অনেক ক্যাপাবল, খুব দারুণ দারুণ কিছু লোক ছিল যাদের মন্ত্রিসভাতে স্থান পাওয়া উচিত ছিল। এটা আমি দেশের পার্সপেক্টিভে বলবো, কিন্তু আমি অ্যাজ এ বিরোধী দলীয় জায়গা থেকে আমি বলবো যে এটা আমাদের রাজনীতিটা বেশ সহজ করে দিবে। আপনি কি হেভিওয়েট নেতাদের কথা বলছেন নাকি আরো? ওভারঅল বলছি।
কোন কোন রাজনীতি আপনাদের সহজ হলো একটু না, বলবেন, মানে আমি- সামনের দিনে আপনাদের চলার গতিপথ এবং সামনের দিনে আপনি যে কৌতূহলমাখা হাসিটা দিচ্ছেন, তাতে তার মানে বোঝা যাচ্ছে সামনের দিনে হয়তো সরকারও কোনো চ্যালেঞ্জে পড়তে পারে। ডেফিনেটলি সেক্ষেত্রে মানে আপনারও আজকে বিরোধী দল বিএনপি হিসেবে- যেই কাজটা করলো, ধরেন যে আমি অন রেকর্ড বলছি যে উইদিন 2 ইয়ার্সের ভিতরে যদি তারা এখন এইরকম পজিশনে থাকে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষার যে ধারণা বা যে জায়গাটা থেকে স্পিরিটটাকে ধারণ করা এবং যে পরিবর্তনের জন্য লড়াই করা, জুলাই বাদ দেন, আমি 17 বছরের জায়গাটা ধরছি, যেই পরিবর্তনের না হওয়ার ফলে এই রনি ভাইয়ের কথা মতো যে বিএনপি বা বাংলাদেশ জামাত ইসলামী বা বিভিন্ন ভিন্ন মতের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, গুম হয়েছেন, তো সেটা তো কেন হয়েছে? আমাদের পরিবর্তনটা ছিল না দেখে, আমাদের স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল দেখে। তো সেটা যেহেতু জুলাইকে অনেকে ধারণ নাই করতে পারে, সবার সেম ফেজে থাকবে না, কেউ বিদেশে ছিল, কেউ দেশে ছিল, এক একজন এক এক অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করেছে, সবার সেই আবেগ অনুভূতি বা বিপ্লবী চেতনা নাও থাকতে পারে। অনেকে এখন খুব প্র্যাকটিক্যালি ডেমোক্রেটিক ওয়েতে সবকিছু চিন্তা করবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যদি তারা এই জায়গাটা পোষণ না করতে পারে, 2 বছরের মধ্যে ধরেন এই সরকারের একটা বড় রকমের পতন ঘটে যাবে, যেটা আমরা নেপালে দেখেছি। নেপালে তো একটা বিপ্লব ঘটেছে আসলে সেখানকার দুর্নীতি, সেখানকার অব্যবস্থা, মানে রাষ্ট্র কাঠামোর অব্যবস্থাপনার জন্য। এবং এখনও যদি তারা ওই মাইন্ডসেট নিয়ে এই গভর্নমেন্ট ফর্ম করে যে আমরা আসলে কোনো পরিবর্তন চাই না, আমাদের তারেক রহমান সাহেবকে আমরা সেই হাসিনার মতো করেই মানে সর্বশ্রেষ্ঠ নেতা, এক নায়কতন্ত্রের যে একটা ব্যাপার ছিল, যে শেষ ভরসার আশ্রয়স্থল আপা, এরকম এখন ভাই, এরকম যদি তারা মনে করে, তাহলে এটা খুব বেশি দিন টিকবে না। কারণ আজকে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে জনগণের মধ্যে সেই একটা ক্ষোভ তৈরি হয়েছে। কারণ তারা এক্সপেক্ট করেছিল যে যেই রাজনৈতিক দল ক্ষমতা এসছে তাদের মধ্যে এই ন্যূনতম পরিবর্তন বা একটা চিন্তাটা তারা দেখবে। তারা যে জটিলতা দেখাচ্ছে, এটা ডিবেট ধরেন সারাদিন করা যাবে, সে সাংবিধানিক ডিবেট আসলে সারাদিন করা সম্ভব, কিন্তু সিম্পল ওয়েতে যদি আমি বলি যে পরিবর্তনটার জন্য কি এত জটিলতা কি দরকার ছিল কিনা। ধন্যবাদ সাইফ মুস্তাফিজ। রেজাউল করিম রনি, একটা বিষয় বিরতি নেওয়ার আগে বলছিলাম, আপনি টেকনোক্রেট একজন মন্ত্রী হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী পেতে যাচ্ছেন, যদিও এখনো নাম পুরোপুরি ঘোষণা হয়নি। খলিলুর রহমানকে নিয়ে আপনি বেশ উনি শপথ নিয়েছে, কিন্তু কোন মন্ত্রণালয় সেটা, হ্যাঁ পররাষ্ট্র। তো যাই হোক, আমরা সেই মন্ত্রিপরিষদের লিস্টটা এখনো পাইনি, সরাসরি সরকারি আমরা অনানুষ্ঠানিক লিস্ট পেয়েছি। আপনি বলছিলেন যে খলিলুর রহমান এই মন্ত্রণালয়ে মন্ত্রিসভায় দেখে আপনি একটু চমকিত হয়েছে, অনেকে সারপ্রাইজ হয়েছে। কারণ আমি বলছিলাম বিএনপির একটা দাবি ছিল যে যারা উপদেষ্টা তারা যাতে নির্বাচনের আশপাশে না আসে, যারা উপদেষ্টা তারা নেক্সট সরকারের আশপাশে যাতে না দেখে। এই জন্য আমরা দেখেছি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তাদেরকে সরে যেতে হয়েছে। রাজনীতি করতে পারেন বা এনসিপি সুবিধা পেতে পারে, আমরা দেখেছি যে সাবেক তথ্য উপদেষ্টা যিনি, তিনিও সরে গেছেন। তো এখন এসে এই সরকারের একজন উপদেষ্টা পদমর্যাদার পরবর্তীতে মন্ত্রণালয়ে আসলেন। খুবই ভালো প্রশ্ন। এটা হলো, আমি এটা জানার চেষ্টা করতেছিলাম যে তখন তারা যেটা বললো যে খলিলুর রহমান কিন্তু অন্যদের মতো উপদেষ্টা ছিলেন না, মানে মন্ত্রণালয়ের ভাগ, উনি ছিলেন পদমর্যাদা, উনি ছিলেন সিকিউরিটি প্রধান, নিরাপত্তা উপদেষ্টা, প্রধান নিরাপত্তা উপদেষ্টা, এবং ওনার কাজগুলোই ছিল পররাষ্ট্র এবং এই কূটনৈতিক, এবং উনি কূটনৈতিক কেরিয়ার, ওনার খুবই বর্ণাঢ্য কেরিয়ার, এবং ওনাকে ধারণা করা হইতো উনি জামাতের তরফের লোক, নির্বাচন বিরোধী লোক এবং বিএনপির সবচেয়ে বড় শত্রু। সো এই পারসেপশন, মানে এই উনি শপথ নেওয়ার আগ পর্যন্ত বড় অংশে ছিল। তো ফলে সেদিক থেকে সারপ্রাইজিং, ফলে জামাত এবং এই আপনার নির্বাচন বিরোধী অংশ, মানে বিএনপি বিরোধীর এত বড় একটা ক্যারেক্টারকে, হ্যাঁ, বিএনপি আইসে আপনার এই পররাষ্ট্রমন্ত্রী বাংলা, তার মানে আমাদের স্বার্থ সংরক্ষণের স্পেস বিএনপি দিয়ে দিল। সেটা ইন্টারেস্টিং না ব্যাপারটা? তো পরে আমি এটা জানার চেষ্টা করলাম, যেটা হলো যে বললো যে দেখেন, ওনারা মনে করলো যে খলিলুর রহমান সাহেবের যে ওনার যে দায়িত্বটা উনি পালন করেছেন, এটা ওই অর্থে মন্ত্রণালয়, অনেকগুলো মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, যেরকম একজন উপদেষ্টা 3-4টা মন্ত্রণালয়, আরও বেশি মন্ত্রণালয় যেভাবে দায়িত্ব পালন করেছেন এবং অনেক বেশি পাবলিকলি এঙ্গেজড একটা দায়িত্ব পালন করেছেন, বা পলিটিক্যাল দলগুলোর সাথে এঙ্গেজড অনেক দায়িত্ব পালন করেছেন, তার চেয়ে খলিলুর রহমান সাহেবের দায়িত্বটা ছিল বরং বিদেশিদের সাথে, এবং কোনো দলীয় জায়গার থেকে উনি যেহেতু দায়িত্ব পালন করেননি, যদিও নির্দলীয় সরকারের মানে গুরুত্বপূর্ণ অংশে ছিলেন, এবং যেহেতু তার ব্যাপারে সমস্ত দলগুলোর, এর আগে তো তাকে জামাতপন্থী বলাই হইতো এবং বিএনপি বিরোধিতা করতে হবে, যেহেতু সমস্ত দলগুলোর একটা কি বলবো যে আছে, এবং জাতীয় স্বার্থ বিবেচনায় তাকে আসলে এই পদটা দেওয়া হয়েছে, যাতে করে এটা বললো যে মানে খানিকটা এটা ধরেন জিয়া রহমানের স্টাইল বলতে পারেন, যে সে
সে কোন দলের কোন মতের এটা না, তাকে যোগ্য মনে হয়েছে তার যে ক্যাপাসিটিটা এটা রাষ্ট্র কাজে লাগাবে, দ্যাটস ওয়াই তাকে আনা হয়েছে। না হলে এরকম একটা বিএনপি বিরোধী যা বিএনপিকে ধ্বংস করার জন্য এখানে আনা হয়েছে এবং যাকে ওয়েলকাম, বিএনপির বিরুদ্ধে বড় বড় অ্যাক্টিভিস্টরা সবাই যাকে ওয়েলকাম জানাইছে, সেই লোককে কিভাবে নিয়ে আসে বিএনপি? আর তো কোনো কারণ নেই, তাই না? তো এটা কি জাতীয় বলবেন স্বার্থের জায়গা সাইফুল থেকে কবির? আনা হয়েছে। এটা নিয়ে এতদিন ধরে রনি ভাইয়ের আসলে- যুক্তিটা খুবই আসলে হাস্যকর লাগছে। কারণ হচ্ছে সরি টু সে, আমরা এমনি দেখেছি যে খলিল মাস্ট গো হ্যাশট্যাগ দিয়ে বিএনপির অ্যাক্টিভিস্ট বলে, হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি, বিএনপিরা সবাই এটা বলে। সেটা কি গুপ্ত রাজনীতি বিএনপি এত করতো? উদারপন্থী এরকম না, নানা কথা বিএনপি ছড়ানো এখন হয়েছিল। আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের এতটা আদর্শ লালন করে না যে তারা এতটা উদার হয়ে শত্রুকে ঘরের এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিবে। ব্যাপারটা হয়েছে যে খলিল সাহেব স্ট্র্যাটেজিক্যালি প্রথম থেকেই বিএনপির হয়ে হয় কাজ করছিল অথবা পরে আসলে নেগোসিয়েশন করে তাদের ফেভারে সে কাজ করেছে। এবং সেই লন্ডন বৈঠক থেকে যেখানে ডক্টর ইউনূস গেলেন খলিল সাহেবকে, সেই প্ল্যানিং এর একটা অংশ থেকে শুরু করে নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিং এর কথাগুলো আমরা বলছি, সেটার পুরস্কার স্বরূপ খলিল সাহেবকে এইরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে বলে আমি মনে করি। এবং এখানে আরো দু একজনের নাম ইনক্লুড করা যেত, আসিফ নজরুল, ওনাকে আসলে বঞ্চিত করা হয়েছে বলে আমি মনে করছি। উনি আসলে যথেষ্ট সার্ভ করেছে বিএনপিকে, কিন্তু তারপরে যথাযথ মূল্যায়ন পায়নি, হয়তো বা সামনের দিনে পেতে পারেন। এবং আসিফ নজরুলকে জিজ্ঞাসা করা হয়েছিল সামনের সরকারের কোনো না কোনো একটা অবস্থান আপনি থাকবেন কিনা, সে বলেছে প্রশ্নে ওঠে না। হ্যাঁ, এটা তো এখন তার অবস্থানটা তো এত বেশি প্রশ্নবিদ্ধ ছিল, এই এখনই যদি সে জয়েন করতো তাহলে ধরেন একদম লেজে গবরে হয়ে যেত। তো সেই জায়গা থেকে হয়তো বা একটু কিছুদিন পর হয়তো বা তাকে কোনো না কোনো জায়গায় ইনক্লুড করার সুযোগ থাকতে পারে। কিন্তু খলিল সাহেবের যেটা বলছি যে খুব সূক্ষ্মভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবার নির্বাচনে। এটা ধরেন আমি আমার আসন থেকে, আমি অন্য আসনগুলো বলবো না যেহেতু অন্য আসনগুলোতে আমি নিজে উপস্থিত ছিলাম না, কিন্তু আমার শাহজাদপুর 6 আসন থেকে আমি দেখেছি আসলে কতটা স্মার্টলি এটা ডিল করা হয়েছে। এখানে মানি পাওয়ার, তারপরে প্রশাসন, সবকিছু এত সুন্দরভাবে ম্যানেজ করেছে, আমরা নিজেই অবাক হয়ে গেছি যে আমি বিকাল সন্ধ্যা পর্যন্ত বুঝতে পারছিলাম যে এখানে আমাদের হয়তো জয় হতে যাচ্ছে, কিন্তু জাস্ট সন্ধ্যার পরে একটা খেলাটা পুরো চেঞ্জ করে ফেলেছে। তো খলিল সাহেবদের মতো এরকম স্ট্র্যাটেজিক যে লোকগুলা ছিলেন তারা খুব স্মার্টলি এই খেলাটা আসলে বিএনপির ঘরে তুলে দিয়েছে। এখন আপনি ইন্টারেস্টিং দেখেন, এখানে একটা জিনিস, আমি নীতিগতভাবে এই সরকারের কারো বিগত সরকার ইউনূস সরকারের যে কারো নতুন পদায়নের বিরুদ্ধে আমি এটা পোস্ট দিয়েছি। আমি দা হিন্দুকে কমেন্টারি করেছি যেদিন এই আপনার নির্বাচনের দিন, আমি সেদিন বিদেশি মিডিয়াগুলোকেও বলেছি যে এটা দুইটা সমস্যা তৈরি করবে। সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে, আর দুই হলো বিএনপির ভেতরে, এটা বিএনপির ভেতরে প্রচুর লোক আছে, হ্যাঁ, হয়তো খলিল সাহেবের মতো আপনার এত কেরিয়ার ডিপ্লোমেট নাই, কারণ পলিটিশিয়ানরা কেরিয়ার ডিপ্লোমেট হবে না, এটাই স্বাভাবিক। খলিল সাহেবের ডিপ্লোমেট, আপনার কেরিয়ারটা আপনি দেখেন। এটা তো আপনি এগ্রি করেন যে বিএনপি যেরকম করে বারবার বলছিল আমি এটা বিএনপি সরাসরি গুরুত্বপূর্ণ, আসিফ আর মাহফুজকে রাখাই যাবে না এবং তাদের কোনো লোক এখানে নেই, এরকম বলতো না। আমরা কিন্তু বারবার দাবি করেছি যে বিএনপি মনে এরকম অনেক উপদেষ্টা আছেন এবং সেটা তো সাক্ষী আপনি আজকে হলেন। আমি বলি এটা পরস্পর বিরোধী দাবি, কিন্তু বিএনপি যেরকম করছে জামাতও করছে, জামাত অভিযোগ দিছে, জামাতও বলছে যে এই উপদেষ্টাদের চেঞ্জ করেন, হ্যাঁ ওরা বিএনপি হয়ে গেছে, বিএনপি বলছে ওরা একটা দলের বিশেষ দলের জামাতের পারপাস সার্ভ করছে। এই ঝগড়াটা আমরা পুরো পিরিয়ড জুড়ে দেখছি। এরকম কোন উপদেষ্টা তো নিশ্চয়ই জামাতের এটা পুরো পিরিয়ড জুড়ে এই ঝগড়া হইছে নেই। না আমি বলতেছি যে এইটা চেঞ্জ হয় না, সেটা বলছি। আমি বলতেছি পুরাটার মধ্যে যেটা হলো যে আমার নীতিগত পজিশন হলো ইউনূস সরকারে যারা দায়িত্ব পালন করেছেন তারা কেউ এই সরকারে থাকাটা উচিত না, এটা আমার নীতিগত পজিশন। এটা আমি লিখেছি, বলেছি এবং আমি এখনো বলছি অন রেকর্ড, আমি এই জিনিসটা পছন্দ করি না। যাদেরকে আনা হয়েছে তাদের নিজ দায়িত্বে এটা অপোজ করা দরকার ছিল। ধরেন বিএনপি চাইছে, বিএনপি ধরুন অমুককে ডাকলো, আসিফ নজরুলের কথা বলতেছে বা খলিল সাহেব যাকে ডাকলো, তাদের নিজেদের এটা অপোজ করা দরকার ছিল যেহেতু আমরা একটা কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব পালন করেছি, আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্টে অ্যাড হবো না এই সরকারের নিরপেক্ষতার স্বার্থে। কিন্তু খলিল সাহেবের ব্যাপারে তারা যে যুক্তিটা দিচ্ছে সেটা হলো যেহেতু তাকে এর আগে জামাতে যে বিএনপির লোকজন গো আউট খলিলের বিরুদ্ধে তো মিছিল পর্যন্ত হয়েছে, তারা দেখতে চাই। সালাউদ্দিন সাহেব ওপেনলি ঘোষণা দিয়েছেন যে ওপেনলি ঘোষণা দিয়েছে আমেরিকার একজন গুপ্তচর এগুলো বলছে, তাহলে এইরকম একজন লোককে তাহলে এরকম তার মানে কি সে জামাতের লোক, এবং জামাত খুব খুশি হয়েছিল যে কোনো মূল্যে খলিলকে রাখার জন্য, উল্টা দিকে খলিলকে রাখার জন্য জামাতের অ্যাক্টিভিস্টরা সর্বশক্তি নিয়োগ করেছে সোশ্যাল মিডিয়াতে। ফলে যেহেতু এটা সর্বদলীয় একটা লোক এবং তার মেধা প্রতিভার ব্যাপারে সবাই কনভিন্স, এই জন্য রাখা হয়েছে। এটা একটা খোলা যোগ দিয়েছে সর্বদলীয়। আরে বাবা, বিএনপি জামাত দুইটা দলই তো ঝগড়া করতেছে, তো জামাতের লোক হিসাবে তো তারা সবাই জানতো
বিএনপির লোকরা তার বিরুদ্ধে ছিল, জামাতের লোকরা তারা প্রোটেক্ট করতে চাইছে। তুমি নিজেও সেটা সাহেবের কথা তো সেটা উঠে আসলো। তো এখন তাকে যখন আমি যখন জিজ্ঞেস করলাম স্ট্যান্ডিং কমিটির একজনকে একটু আগে, যেটা সায়েন্সটা কি, উনি এগুলো সিম্পলি তার ব্রিলিয়ান্সকে কাজে লাগানোর জন্য করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো যারা এতদিন বিএনপির এই পররাষ্ট্রনীতির জায়গাগুলো দেখবেন, আমির খসরু তো অন্য দায়িত্ব আছে, তাকে তো অনেকগুলো এরকম কোন ক্যাপাবল লোক বিএনপিতে নেই, এটা বলতে তারা মনে করছে এর চেয়ে ক্যাপাবল খলিল সাহেব, তাই নাকি আসলে ইঞ্জিনিয়ারিং এ অন্যতম এটা তো পলিটিক্যাল রেটরিক্স। ইঞ্জিনিয়ার তাহলে তো জামাত খুশি হওয়ার কথা, সে তো জামাতের লোক, জামাত তো বলতেছে না যে ভাই কি জামাতের লোক, যদি বিএনপি কে ইলেকশনের আগ পর্যন্ত বিএনপি কে ইঞ্জিনিয়ারিং করে যদি জিতানোতে হেল্প করে, তাহলে জামাতের লোক। খলিল সাহেবকে ওয়েলকাম জানাইছে কে? সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট যারা জামাতের, তারাই তো। এই ভিডিওগুলো তো আছে, আমি তো ওপেনলি কথা বলতেছি। খলিল সাহেব আমার গুরু, খলিল সাহেবের মতো জ্ঞানী লোক পৃথিবীতে নাই, ডিপ্লোমেসি বোঝে, মাস্টার লোক। হ্যাঁ, তাকে ওয়েলকাম জানানো হয়েছে। ডিবেট চলতেছিল, এটা কে বলেছিল? বিএনপি কে বলেছিল? আমি বলতেছি দাদা, আমি নাম বলতেছি না, অ্যাক্টিভিস্ট যারা জামাতের পক্ষে, যারা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তারা খলিল সাহেবকে ওয়েলকাম জানাইছে। এবং বিএনপি তখন খলিল সাহেবের বিরুদ্ধে মিছিল পর্যন্ত করছে, ওই যে সালাউদ্দিন সাহেব পর্যন্ত বলছে। এবং বিএনপি খলিল সাহেবের বিরোধিতা করছে, জামাত তাকে প্রোটেক্ট করে, জামাত তাকে প্রোটেক্ট করার জন্য সমস্ত রকম অ্যাক্টিভিটি চালাইছে। তাহলে আমার মনে হচ্ছে বিএনপি সেই গুপ্ত রাজনীতিটা করছে, হয়তোবা প্রথমে বিরোধিতা করছে, পরে হচ্ছে যে জামাত ষড়যন্ত্র তত্ত্বের কথা হলো। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি, একটা লোক যদি আমার না হয়, তাহলে আমি কেন তাকে প্রোটেক্ট করতে যাব? সেটাই তো বিএনপি। তার মানে কি? তার মানে প্রশ্নটা ছিল দেখে, তার মানে এই উত্তরটা খলিল সাহেবকে দিতে হবে, তাকে সম্মান করে তাকে মন্ত্রী দিয়েছে। আমি সিম্পলি পররাষ্ট্রমন্ত্রী ভাই মানে কাকে দেয় বলেন? আমি তর্কটা সিম্পলি শেষ করি যে আমরা বলতেছি এই লোকটা তাহলে দুই দলেরই যেহেতু তারা প্রোটেক্ট করছে, এখন বিএনপির ধরেন, সে যেহেতু বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, এর আগের দিন পর্যন্ত, আজকে এই যে শপথ নেওয়ার আগ পর্যন্ত সে জামাতের ছিল। তাহলে খলিল সাহেব একটা গুপ্ত রাজনীতি করছে। হ্যাঁ, তাহলে সেটা কোন সময় ইউনূস সাহেবের হয়ে করছেন, কোন সময় জামাতের কে আস্থাভাজন হওয়ার তৈরি করছেন। তার মানে অ্যাকচুয়ালি সে মোলটা ছিল বিএনপির। এটা ন্যারেটিভ, কিন্তু এইটার জবাবটা দিতে হবে খলিল সাহেবকে। ইজি ইকুয়েশন খলিল সাহেবকে দিতে হবে যে হ্যাঁ, কিন্তু বিএনপি দেখতে গেল হ্যাঁ আমরা মনে করছি সে আমাদের লোক না। বিএনপির বক্তব্যটা আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করছি স্ট্যান্ডিং কমিটির একজনকে, আমাদের লোক না, আমরা তাকে মনে করছি সে ব্রিলিয়ান্ট এবং তার এক্সপার্টিসটা আমরা জাতির সাথে কাজে লাগানোর জন্য। আমরা একজন ব্যক্তি নিয়ে একজন ব্যক্তি নিয়ে আসলে অনেক কথা হয়েছে সাইফ মুস্তাফিজ। আমরা একটা বিষয় আছে, সাইফ মুস্তাফিজ একটা বিষয় বলেছিল, এবং আজকে যে বড় ঘটনাটি ঘটলো এর পর থেকে আসলে বিভিন্ন ধরনের বা রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টা একটু অন্যভাবে নিয়েছেন। কেউ সুনজরে হয়তো নিয়েছেন বা কেউ কুনজরেও নিয়েছেন। আসলে কুনজর বলতে আসলে সমালোচনা, সেটা হচ্ছে সাইফ মুস্তাফিজ একটু আগে বলছিলেন, যেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের এই শপথ না নিয়ে এবং বিএনপির যে আচরণ আজকে ছিল, তাহলে এবং পরবর্তীতে উনি মিলালেন যে, এবং পরবর্তীতে যে মন্ত্রিসভা যে গঠন হলো, তাতে করে বিরোধী দলের রাজনীতির সুযোগ ওনার ভাষায় খুব ভালো হয়ে গেল, বিরোধী দলের রাজনীতিটা পথ সুগম হলো, এবং তিনি বলছেন যে একটা পতনের শিকার হতে পারেন, বিএনপি বিপথে যেতে পারে সামনের সরকার। যারা বিরোধী দলে থাকে তারা একজন ডাক্তার যেরকম রোগীর দিকে আঁক করে রোগীর জন্য পথে বসে থাকে, হ্যাঁ, একজন বাস কন্ট্রাক্টর যেরকম যাত্রীর জন্য হাক করে বসে থাকে, যারা বিরোধী দলের রাজনীতি করে তারা পতনের জন্য হাক করে বসে থাকে। বিষয়টা আসলে এত সহজ নয় মনে করি। স্বাভাবিক, তারা 2 বছর কেন 2 দিনের মধ্যে পতন চাবে বিএনপি, তা তো অবাক কি হওয়ার কি আছে? না, বিষয়টা তারা কিন্তু পতন চাইছে না, তারা বলছে যে বিএনপির বিপথে যাওয়ার সুযোগ আছে, যেমন করে বিপথে গিয়েছিল 2 বছর আগের সরকার। আমরা মোটেও এরকম পরিকল্পনা করছি না যে ভাই কালকেই ক্ষমতা, আমরা কথা বলছি না, দেশের স্থিতিশীলতা চাই, এখানে যে সরকারই থাকুক না কেন, দেশের স্থিতিশীলতা বিএনপির চেয়ে বেশি কেউ চায়, এটা তো জনগণ মনে করে না, মনে করলে তাদেরকে নির্বাচিত করতে হতো। যারা সরকার দল আছে, বিরোধী দল আছে, দুইজন মিলে আমরা চাই যে দেশটা গঠন করতে, সেটা এবং তাদের যে সময়সীমা সেটা পূর্ণ করেই যেন আবার আরেকটা নির্বাচন হয়, সেটাই আমাদের চাওয়া। কিন্তু এখন একটা রাজনৈতিক দল ডে ওয়ানেই যদি সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, সিস্টেমের যে পরিবর্তনের সেটা অ্যাকর্ডিং টু এনসিপি দাঁড়ায়, সেটার অ্যাকর্ডিং টু এনসিপি জামাত, জনমানুষের রায় কি দেখতে পাচ্ছেন? জনমানুষ তাদেরকে রায় দিয়ে নির্বাচিত করেছে, তারা অ্যাবসলিউট মেজরিটি পাইছে। কত পার্সেন্ট ভোটে? যত পার্সেন্ট ভোটেই হোক, ভোটের পার্সেন্টেজ অনুযায়ী পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করে, আবার গণভোট পার্লামেন্ট ডেমোক্রেসি ফাংশন করে এখনো পর্যন্ত। অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন সিটের পার্সেন্টেজ, সেই রায় দিয়ে কি আপনি গণভোটের রায়কে উড়িয়ে দিচ্ছেন? ডেফিনেটলি গণভোটের রায় উড়িয়ে দেওয়া যাবে, কেন না পার্লামেন্ট সভারেন্টি, দ্যাটস ইট, পার্লামেন্ট সভারেন্টি। আমি এটা গণভোটের নির্বাচন কেন, যখন গণভোট বলছে তার বিরুদ্ধে আমি শুরুর দিন থেকে গণভোটকে অপ্রয়োজনীয় অদরকারি মনে করেছি, কেননা জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে এবং এরাই সরকার গঠন করবে, এরা এটা এক্সিকিউট করতে পারবে। অদরকারি মনে না করলেও গণভোটে কিন্তু জনতা বা জনগণ সে রায় দিয়েছে, যায় না তো, এটা তো বাস্তবায়ন করবে তারা, কারণ তারা জাতির কাছে এর আগে অঙ্গীকার করেছে। আপনি গণভোটে যে গেছেন উইদাউট পার্লামেন্ট, এটা আগামী দিনে চ্যালেঞ্জ হবে। তো এটা রনি ভাই আপনার থেকে এরকম কথা আসলে আমি পার্লামেন্টারি ডেমোক্রেসি নর্মসটা জানি, দ্যাটস হোয়াই আমার কথাটা এরকম হচ্ছে। এটা যখন আপনার শোনেন,
জনগণ পার্লামেন্টকে নির্বাচিত করে সর্ববিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে। আর গণভোট তো একটা মাত্র বিষয়, সেটা কখনোই পার্লামেন্টের সভারেন্টির চেয়ে সুপ্রিম হতে পারে না, পার্লামেন্টের ডেমোক্রেসি এভাবে ফাংশন করে না। উনি বলছে যে আসলে এটা কি আসলে বিএনপির সরবার তত্ত্ব কিনা আমি আসলে জানি না। তো ওনারা বলছে যে এই যে পার্লামেন্টে যেহেতু গণতন্ত্রের ইয়াতে যেতে হবে, গণতান্ত্রিক পন্থায় যেতে হবে, কিন্তু আসলে এখানে তো একটা বিষয় আছে একটা যে সেকেন্ড একটু শেষ করি ভাই, আপনারা এটা ধরেন, এটা গণভোট দিচ্ছে, এটা এক্সিকিউট করবে কে? পার্লামেন্ট ছাড়া এটা এক্সিকিউট হবে? আপনারা পার্লামেন্ট ছাড়া চিন্তা করেন কিভাবে এই জিনিসটা এক্সিকিউট করার? গণতান্ত্রিক উপায়ে কি এটা করার? আমি বলি যে কথা আছে আমাদের যে কিনা? 12 তারিখে যে নির্বাচনটা হয়েছে সেখানে মানে গণভোটের প্রশ্ন কিন্তু শুধুমাত্র মানে 4টা প্রস্তাবে সীমাবদ্ধ ছিল না। সেখানে খোদ জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 ও গণভোটের মূল প্রশ্নে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত ছিল যে আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। এই আদেশের 3 নং ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হইবে। অর্থাৎ গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে শুধু সংস্কার প্রস্তাব না, জনগণ ও তার সার্বভৌম ক্ষমতা বলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের সম্পূর্ণ কাঠামোকে অনুমোদন করছে। এই আদেশকেই 8-এর 1 ধারায় একই অনুষ্ঠানে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণের বিধান রয়েছে। 8-এর 2 ধারায় বলা হয়েছে সংসদ সদস্য হিসেবে যিনি শপথ পাঠ করবেন, পরিষদ সদস্য হিসেবেও তিনি শপথ পাঠ পরিচালনা করবেন। জনগণ যখন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সম্মতি দিয়েছে তখন তার এই শপথ প্রক্রিয়াতেও সম্মতি দিয়েছে। এই শপথ নিয়ে প্রশ্ন তোলা মানে গণভোটের রায় ও জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অগ্রাহ্য অপমান করা। তো এই জায়গাটার প্রশ্ন যখন আমি যে কোনো সমস্যা নাই তো এটা, সেই জায়গাটাতে থ্রুতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে গণভোটের রায়কে কিভাবে উপেক্ষা করা হয়েছে। এখন রনি ভাইয়ের যে যুক্তি সেটাও তার সেই পয়েন্টগুলো আছে, সেই যুক্তিগুলোও খাটে, কিন্তু আমি বারবার যেটা বলছি যে আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আসলে কতটুকু ধারণ করছেন ওইটার উপরে ডিপেন্ড করছে। এটার উপর ডিপেন্ড করছে আপনি কোশ্চেনগুলোকে কিভাবে ডিল করছেন। আপনি যদি একদম সাংবিধানিক ধারা অনুযায়ী ডিল করেন তাহলে এই জায়গাগুলোকে আপনি একদমই অগ্রাহ্য করে সামনের দিকে মুভ ফরওয়ার্ড করার কিছুটা সুযোগ আপনার রয়েছে। কিন্তু আপনি যদি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেন, যেই জন্য আসলে আমরা আজকে এখানে বসে কথা বলতে পারছি, একটা সুন্দর নির্বাচনের চিন্তা বা সেই জায়গাটা নিশ্চিত করে আমরা যখন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারছি, সেটা কি কারণে হয়েছে সেগুলো যদি মাথায় রেখে আমরা কথাগুলো বলতে পারি, আমার মনে হয় তাহলে প্রশ্নের উত্তরগুলো আরো সহজ করে দেওয়া যায়। কিন্তু চাইলে এটা অনেক জটিল করে, এটা সারাদিন আমি বললাম যে সাংবিধানিক জায়গায় যদি আমি ডিবেট করতে চাই, এটা আসলে অনেক বড় একটা ডিবেট করা যাবে। এবং রনি ভাইয়ের যে পয়েন্ট অফ ভিউ, সালাউদ্দিন সাহেবের যে পয়েন্ট অফ ভিউ, সেগুলো নিয়ে আসলে অনেক তাদের পয়েন্ট অফ ভিউ আমরা মাত্র শুনলাম যে তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে তারা 200-এরও বেশি আসন পেয়েছে, হ্যাঁ, জনগণ তাদের এই ম্যান্ডেটটা দিয়েছে। সেটাই তো বললাম যে জনগণের এখন গণভোটের রায়কে তারা উপেক্ষা করছে, তারা 2/3 মেজরিটি দিয়ে আসলে উড়িয়ে দিয়েছে। সেই জায়গাটা আসলে তারা উপেক্ষা করেই মনে করছে যে সামনের দিনগুলোর সাথে তারা চলতে পারবে। কিন্তু দেখা যাক জনগণ আসলে সেটা কিভাবে গ্রহণ করে। আমরা তো চেয়েছিলাম যে আসলে বিএনপি সুন্দরভাবে রাষ্ট্র ক্ষমতা চালাবে এবং আমরা ছায়া সরকার গঠন করার মতো পরিকল্পনা করেছিলাম শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করার জন্য। এটা কিন্তু ছায়া সরকার গঠন করে এরকম না, তাদের বিরোধিতা করার জন্য। বিরোধী দল কেমন হতে পারে সেটা একটা গুড এক্সাম্পল আমরা তৈরি করতে চেয়েছি। কিন্তু তারা ডে ওয়ানে যেটা কাজটা করলো, সেখানে আমি তো বললাম যে যুক্তি দিয়ে অনেক কিছু বলতে পারবে। এখন 1 মিনিটে একটা প্রশ্ন জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে উত্তর জানতে চাই, সেটা হচ্ছে সামনের দিনে কি আসলে বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে কি এই যে আজকের দিনে যে ঘটনা, এটাই নাকি আরো কোনো চ্যালেঞ্জ সরকার হিসেবে তারা পেতে যাচ্ছে? কি দেখেন আসলে চ্যালেঞ্জ হিসেবে? দেখেন, মানে বিএনপির জায়গা থেকে 1.5 বছরে তারা যে অপকর্মগুলো করেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, এই যে ঘটনাগুলো আছে, ঘটনা প্রবাহগুলো আছে, সেগুলো আসলে তারা কতটুকু পরিশুদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতা চালাতে পারে সেটা একটা দেখার বিষয় থাকবে। আর তারা যদি এটা না চালাতে পারে, সেই চালানোর ক্ষেত্রে তো জনগণের একটা বড় বাধা তারা পেতে যাচ্ছে। এবং এটাতে আমরা সব থেকে বেশি করে চেষ্টা করব জনগণের সাথে থেকে এই জায়গাগুলো মোকাবেলা করার জন্য। ধন্যবাদ। সাইফ মুস্তাফিজ, 2 মিনিটে আপনার কাছে একটু জানতে চাই যে সামনের দিন আমরা কথা বলছিলাম, দুঃখিত রেজাল্ট করুন রনি ভাই, আমরা জানতে চাচ্ছি সামনের দিনে আসলে বিএনপির একটা মেজরিটি আছে, তো সামনের দিনে আপনার চোখে কোন বিষয়টা, আমি মেজরিটি নিয়ে বলছি না, সামনের দিনে সরকারের চ্যালেঞ্জটা আসলে
কোনটা দেখেন, কোন এক কোন নাম্বার বিষয় চ্যালেঞ্জ দেখেন? হলো সামাজিক শৃঙ্খলা, সমাজ প্রচণ্ড অস্থির এবং আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত হবে, এবং বেকারত্ব, কর্মসংস্থান সৃষ্টি করে, যেটার কারণে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, বৈষম্য ছিল সমাজে। হ্যাঁ, এটা। আর সাহেব যেখানে যে আলোচনা, যেই জিনিসগুলো পড়লো এখানে, এগুলো হলো লিগেল অ্যাসপেক্ট, এবং এইটার সাথে বিএনপি অ্যাগ্রি করে। বিএনপি অ্যাগ্রি করে এই যে 84টা প্রস্তাবনা, যে বইটা, তার মধ্যে সর্বদলের ঐক্য আছে অনেকগুলোতে, আর বিএনপির নোট অফ ডিসেন্ট আছে 13টায়, জামাতের আছে 3-4টা, অন্যান্য দলের আছে আরও। সব মিলায়া বিষয়টা হলো বিএনপিকে যে মানুষ মনোনীত করেছে, তার এই নোট অফ ডিসেন্ট এইটা সহই মনোনীত করেছে। না হলে বিএনপিকে আলাদা করে ডিল করা হয়েছে। হ্যাঁ, বিএনপিকে মানুষ কিন্তু ভোটটা দিত না, যে আচ্ছা জুলাই বিরোধী, সমস্ত মানুষ জুলাইয়ের পক্ষে এবং জুলাই সনদের বিপক্ষে বিএনপি, যেহেতু বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, তাহলে তারা ভোট দেওয়ার দরকার নেই, তাহলে তো মানুষ ভোট দিত না। ফলে গণভোটের হার পক্ষে কি বিএনপি ছিল না? তারেক রহমান কি বলে নাই? না, তারেক রহমান বলে নাই। শেষের দিকে ভাই, আমার প্রত্যেকটা অঞ্চলে ভাই, আমি আমার ভিডিও ফুটেজ আছে, আমি এখন আপনাকে দেখাবো, তারা ডিরেক্ট আমার এখানকার যে সাদাতপুরে যে এমপি এম এ মুহিত, উনি একদম রুমের মধ্যে বসে সবাইকে বলছে না প্রচারণা করতে। আপনি ভিডিওটা দেখবেন। আমি বলি, তারেক রহমান রিপ্রেজেন্ট করে না মুহিত রিপ্রেজেন্ট করে? আপনি সবাই বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, তাহলে তারেক রহমানের কথা আমরা বলবো না, মুহিতের কথা বলবো? আমরা আসলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম। বলছে, নজরুল ইসলাম খান বলছে, মাহাদি আমিন বলছে, তারেক রহমান নিজে বলছে। এটা কি রকম বলছে সেটা আপনি জানেন। তার মানে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বিএনপি উইথ নোট অফ ডিসেন্ট, বিএনপির মতো করে বাস্তবায়ন করবে, এবং বিএনপির মূল এজেন্ডা যেহেতু দেশে স্থিতিশীলতা কায়েম করা, এবং স্থিতিশীলতা কায়েম করার জন্য এমন কোনো কাজ করা যাবে না যেটা লিগ্যালি চ্যালেঞ্জ হবে এবং একটা অ্যানার্কির দিকে নিয়ে যাবে দেশকে। এবং সেটার জন্য কি করতে হবে? সবার আগে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা, যেটা লেজিটিমেসি, যেটা পাওয়ারের লেজিটিমেসি তৈরি করে, সেটাকে বজায় রাখতে হবে। এবং সেটা বজায় রাখার ক্ষেত্রে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি চাইলেও কোনো অ্যানার্কিস্ট বিপ্লবীপনা করতে পারে। বলছেন যে হচ্ছে, তার মানে দফায় দফায় বিএনপি হয়তো সেটা পালন করবে। যেহেতু বিএনপি ধারণ করে, বলতে চাই যে ভাই যে যুক্তিটা দিল, এটা এই যুক্তিটা একদমই খাটে না। কারণ এখানে তাহলে একটাই কোশ্চেন থাকতো, তাহলে একটাই নির্বাচন হতো, যে শুধুমাত্র যে মার্কা দিয়ে এটাই নির্বাচন, তাহলে গণভোটের জন্য আলাদা নির্বাচন হতো না। গণভোটের রায়ের উপরেই কিন্তু এখন সংস্কারটা বাস্তবায়ন করতে হবে সবাইকে মিলে। এখন উনি যদি বলে বিএনপি সবথেকে বেশি সিট পাইছে, এজন্য যা খুশি তাই করবে, আমরা সেটা নিশ্চয়ই ভবিষ্যতে দেখব। আমি থামাতে হচ্ছে আপনাদের, সেটা নিশ্চয়ই ভবিষ্যতে দেখা যাবে, জনগণও দেখবে, যারা ভোট দিয়েছে। দর্শক, আর এই ছিল আমাদের 26শে সরকারের আয়োজনে চমৎকার একটা আয়োজন ছিল আমাদের। দুইজনের বক্তব্য ভালো ছিল বেশ। আমরা বিদায় নিচ্ছি, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।